আচ্ছা, গত ক্লাসে কি কি আলাপ করেছিলাম তোমাদের মনে আছে তো? কেউ একজন রেসপন্স করুন। Yes, sir. হ্যাঁ, গত ক্লাসে একটা ছিল ক্রনিক ডায়রিয়া ওয়েট লস, এটা আলাপ করেছি তাই না? আমি কোশ্চেন গুলা দেখছি যেটা তোমাদের জন্য রিলেভেন্ট, এটা সম্পর্কে আলাপ করব। এখানে একটা কোশ্চেন আছে, 35-year-old lady presented with gradually increasing weakness, loss of appetite. She gained 4 kg weight over the last 3 months. What is your diagnosis? Alarming features of dyspepsia. এখানে পালপেবল অ্যাবডোমিনাল মাস, এটা তাহলে পালপেবল অ্যাবডোমিনাল মাস, এটা ট্রু। পলিসাইথেমিয়া, এটা হবে ফলস। ভমিটিং এটা ট্রু। হেমাটেমেসিস এন্ড অর মেলেনা, এটা ট্রু। এন্ড ওয়েট গেইন, এটা হবে ফলস। তাহলে ডিসপেপসিয়ার যেটা তোমরা বাই ডেফিনিশন জানো, ইট ইজ দি collective of symptoms that thought to originate from the upper gastrointestinal tract, এটাকে ডিসপেপসিয়া বলা হয়। তবে সকল ক্ষেত্রেই ডিসপেপসিয়া যে অ্যালার্মিং এরকম না। এটা তাহলে এটা কিছু কিছু অ্যালার্মিং ফিচার আছে, যেগুলোর মধ্যে যেমন একটা হলো ওয়েট লস, এনিমিয়া, অ্যাবডোমিনাল মাস, জিআই ব্লিডিং, এগুলো যদি থাকে তাহলে তাদেরকে ইভালুয়েট করতে হয়, বিশেষ করে তাদেরকে এন্ডোস্কোপি করতে হয়। যেমন যদি শুধু সব ডিসপেপসিয়াকে আমরা এন্ডোস্কোপি করি না বা অতটা ইনভেস্টিগেট করি না, কিন্তু যাদের সাথে অ্যালার্মিং ফিচার গুলো থাকবে বা রেড ফ্ল্যাগ ফিচার বলে এগুলা থাকবে, তাদেরকে আমরা এক্সটেন্সিভলি ইনভেস্টিগেট করব, স্পেসিফিক্যালি এন্ডোস্কোপি। Complications of acute liver failure. Acute liver failure এর কমপ্লিকেশন তোমরা বাই ডেফিনিশন আমরা জানি acute liver failure কাকে বলে, তোমাদের লেকচারে এটা বলা হয়েছে। acute liver failure হলো sudden deterioration of the liver function and patient presented with ascites, jaundice, coagulopathy or encephalopathy, এগুলো যখন নিয়ে আসবে এবং উইদিন 6 মান্থ অফ প্রেজেন্টিং সিমটমস যদি এইগুলো থাকে, তাহলে এটাকে আমরা অ্যাকিউট লিভার ফেলিউর বলবো। যেমন মনে করো একটা জন্ডিসের পেশেন্ট, তার প্রোড্রোমাল সিমটম গুলো আছে, অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস আমরা ডায়াগনোসিস করলাম, তার আস্তে আস্তে জন্ডিস গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে থাকলো। একসময় দেখা গেল যে তার থ্রম্বিন টাইম খুবই প্রলং হলো,
এবং দেখা গেল তার অ্যাসাইটিস আসছে বা পরবর্তীতে তার এনকেফালোপ্যাথি ডেভেলপ করলো, তাহলে এইটাকে আমরা বলবো অ্যাকিউট লিভার ফেলিউর। তোমরা জানো যে এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করি, একটা হলো হাইপার একিউট, একিউট আর হলো সাব একিউট। হাইপার একিউট হলো উইদিন 7 ডেজ, সিমটম অনসেট থেকে 7 ডেজ এর মধ্যে যদি পেশেন্ট এনকেফালোপ্যাথি নিয়ে আসে তাহলে এটাকে আমরা বলবো হাইপার একিউট। আর 8 ডে থেকে 28 ডেজ পর্যন্ত যদি হয় তাহলে এটাকে আমরা বলবো একিউট। আর তারপর থেকে আপ টু 6 মান্থ পর্যন্ত এটা হলো সাব একিউট। এখানে একটা কোশ্চেন আছে, কমপ্লিকেশনস অফ একিউট লিভার ফেলিউর। প্রথমে আসছে হলো রেনাল ফেলিউর। ইট ইজ ট্রু, রেনাল ফেলিউর হতে পারে, একিউট লিভার ফেলিউরে রেনাল ফেলিউর হতে পারে, এটা ট্রু। হাইপারগ্লাইসেমিয়া, এটা হলো ফলস। সাধারণত একিউট লিভার ফেলিউর বা লিভার ফাংশন খুব বেশি ডিটেরিওরেট করলে তাদের হাইপোগ্লাইসেমিয়া হয়। কারণটা হলো তাদের লিভারের যে গ্লুকোস্ট্যাটিক ফাংশন, যে গ্লাইকোজেনকে ভেঙে প্রয়োজন মতো শরীরে গ্লুকোজ তৈরি করার যে ফাংশন, এটা লিভার ফেলিউর হলে এই ফাংশনটা কম্প্রোমাইজ থাকে, তখন পেশেন্ট হাইপোগ্লাইসেমিয়াতে যায়। এবং আমরা চিকিৎসাতে দেখেছি যে যাদের একিউট লিভার ফেলিউর বা তার রিলেটেড তাদের হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং তাদেরকে আমরা গ্লুকোজ সাপ্লিমেন্ট দিই। এনকেফালোপ্যাথি, এটাও ট্রু। এক্সেসিভ সুইটিং, এটা একটা ফলস। মেটাবলিক অ্যাসিডোসিস, এটা হতে পারে মেটাবলিক অ্যাসিডোসিস, ইট ইজ ট্রু। তাহলে রেনাল ফেলিউর ট্রু, হাইপারগ্লাইসেমিয়া এটা ফলস হবে, হাইপোগ্লাইসেমিয়া, এনকেফালোপ্যাথি ট্রু, এক্সেসিভ সুইটিং ফলস, মেটাবলিক অ্যাসিডোসিস এটা ট্রু। মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনস আছে, এটা না। কন্ট্রাইন্ডিকেশনস অফ গ্যাস্ট্রিক লেভেজ। গ্যাস্ট্রিক লেভেজ জানো, যেটা আমরা একিউট পয়জনিং এ পেশেন্ট যদি খুব আর্লিতে আসে তাহলে আমরা তাদেরকে গ্যাস্ট্রিক লেভেজ দেই, সেটা নরমাল স্যালাইন বা অন্য কিছু দিয়ে জাস্ট স্টমাক ওয়াশের মতো, যেটা কিছু ভিতরে রেখে দেওয়া হয় নরমাল স্যালাইন যদি দেই আমরা, তারপর কিছুক্ষণ পরে এটাকে আবার বের করে নিয়ে হয়, যাতে যেটা অফেন্ডিং এজেন্ট যেটা পেশেন্ট নিয়েছে সেটা যাতে বের করে নিয়ে আসা যায়। কন্ট্রাইন্ডিকেশনস অফ গ্যাস্ট্রিক লেভেজ, তার মধ্যে এতে দেওয়া আছে হলো আয়রন। আয়রন কন্ট্রাইন্ডিকেশন না, অ্যাসিড এইটা কন্ট্রাইন্ডিকেশন। কারণ অ্যাসিড খেলে তার সাধারণত ওরাল ক্যাভিটি থেকে ইসোফেগাস এবং স্টমাক, এগুলা সব জায়গায় তার ইরুশন হয়, আলসারেশন হয়। ওইসব ক্ষেত্রে যদি আমরা গ্যাস্ট্রিক লেভেজ দেই তাহলে আরো ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকবে। অ্যালকালি, এইটাও কিন্তু কন্ট্রাইন্ডিকেশন। ইথানল, ইথানল কন্ট্রাইন্ডিকেশন, এটা কন্ট্রাইন্ডিকেশন না। পেট্রোলিয়াম ডিস্টিলেটস, পেট্রোলিয়াম ডিস্টিলেটস এটাও কন্ট্রাইন্ডিকেশন। তাহলে কন্ট্রাইন্ডিকেশন হলো অ্যাসিড, অ্যালকালি, পেট্রোলিয়াম ডিস্টিলেটস, এইগুলা ট্রু। আয়রন ফলস এন্ড ইথানল ফলস। তোমরা বুঝতে পারছো তো না? একজন রেসপন্স করো। Yes, sir. থ্যাংক ইউ। কমপ্লিকেশনস অফ পোর্টাল হাইপারটেনশন, এটা বোধহয় আমরা আগেও বলেছিলাম, তারপরেও বলি। একটা হলো ভেরিসিয়াল ব্লিডিং, ইটস ট্রু। হাইপারস্প্লেনিজম, এটাও ট্রু। তাদের স্প্লিন বড় হয়ে তাদের হাইপারস্প্লেনিজম হতে পারে। অ্যাসাইটিস, এটা ট্রু। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এটা ট্রু। কারণ ওদের আমি বোধহয় গত ক্লাসে বলেছি তাদের গ্যাস্ট্রোপ্যাথি হয়ে তাদের অল্প অল্প করে ব্লাড লস হতে পারে। রেসপিরেটরি ফেলিউর, এটা ফলস। তারপর আমরা কোশ্চেনে আসি।
এখানে আরো একবার আসছে ক্রনিক ডায়রিয়া এন্ড ওয়েট লস ফর 2 মান্থ, এটা আমরা আগে আলাপ করেছি। এখানে একটা কোশ্চেন আছে, 30-year-old patient presented with right lower quadrant pain for 2 months. On examination, there is ill-defined mass in the right iliac fossa. তাহলে সিনারিও হলো 30-year-old patient, right lower quadrant pain for 2 months. There is a ill-defined mass in the right iliac fossa. Then two differential diagnosis. তাহলে কি কি হতে পারে? এটা হতে পারে যে একটা হতে পারে তার রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস হয়ে তার অ্যাপেন্ডিকুলার লাম্প হতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হতে পারে হলো তার ইন্টেস্টিনাল টিউবারকুলোসিস, স্পেশালি ইন দ্য আইলিওসিক্যাল রিজিয়ন। যেহেতু 30 বছর বয়স, তাহলে এটাকে আমরা আগে নিয়ে আসবো। এই দুইটাই বলেছে। তবে যদি সেটা ওল্ড এজের হয়, তাহলে এখানে আমরা হয়তো আরেকটা কার্সিনোমা সিকাম বা কোলোনিক কার্সিনোমা এটাকে নিয়ে আসতে পারতাম। তাহলে এটা তাহলে রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস থেকে অ্যাপেন্ডিকুলার লাম্প হতে পারে, আর হতে পারে যে অ্যাবডোমিনাল টিউবারকুলোসিস অথবা স্পেশালি ইন্টেস্টিনাল টিউবারকুলোসিস। আরো যদি আমরা আনতে চাই, তাহলে এটা ক্রোনস ডিজিজ হতে পারে। ক্রোনস ডিজিজ হয়ে এখানে একটা মাস হতে পারে, এটা হতে পারে। তাহলে what pertinent history will take to differentiate these two condition? যদি আমরা অ্যাপেন্ডিসাইটিস মনে করি, তাহলে তার রিকারেন্ট এরকম একটা এপিসোডের হিস্ট্রি থাকবে, যে রিকারেন্ট পেইন হচ্ছে, আবার ভালো হয়ে গেল, অ্যান্টিবায়োটিক খেয়েছে, তারপর আবার চলে গেল, আবার নতুন করে হলো, এইরকম একটা হিস্ট্রি থাকতে পারে। যদি অ্যাবডোমিনাল বা ইন্টেস্টিনাল টিউবারকুলোসিস হয়, তাহলে তার একটা লো গ্রেড ফিভার থাকবে, তার কোনো বাউল অল্টারেশন থাকতে পারে, তার আগের একটা হিস্ট্রি থাকতে পারে, যে পালমোনারি টিউবারকুলোসিস এর হিস্ট্রি থাকতে পারে, অথবা কন্ট্যাক্ট উইথ টিউবারকুলোসিস পেশেন্ট থাকতে পারে। How will you investigate this patient with the pertinent finding in favor of your differential diagnosis? কিভাবে আমরা ইনভেস্টিগেট করব? তাহলে যদি আমরা একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করি, তাহলে এটাতে আমরা ইয়েস আর রেজড পাবো, পেশেন্ট এনিমিক পাইতে পারি। যদি ম্যালিগন্যান্সি হয়, ওল্ড এজে হইতো, তাহলে আমরা এনিমিক পাবো পেশেন্টকে। আর আমরা যদি একটা আলট্রাসোনোগ্রাফি করি, তাহলে এখানে একটা অ্যাবডোমিনাল মাস হিসাবে একটা দেখা যাবে। একটা এক্স-রে চেস্ট পোস্টেরিয়র ভিউ করি, তাহলে দেয়ার মে বি সাইন অফ ওল্ড টিউবারকুলোসিস অথবা প্রেজেন্ট টিউবারকুলোসিস এর কোনো স্টিগমাটা চেস্ট এক্স-রেতে থাকতে পারে। তারপর আমরা এটা আলট্রাসোনো গাইডেড, যেহেতু মাস আছে, আমরা তাকে ওখান থেকে এফএনসি করতে পারি। তারপর আমরা তাকে কোলোনোস্কোপি করতে পারি। কোলোনোস্কোপি করলে যদি সেটা, কোলোনোস্কোপিতে আমরা সাধারণত যেটা রেকটাম, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, ডিসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, অ্যাসেন্ডিং কোলন, ওই পর্যন্ত পার হয়ে আমরা সিকাম এবং টার্মিনাল আইলিয়াম পর্যন্ত দেখতে পারি। তাহলে সিকামে যদি কোনো মাস থাকে বা সিকাল মাস থাকে, এটা বোঝা যাবে। সিকালে কোনো গ্রোথ থাকলে, ম্যালিগন্যান্সি থাকলে, এটা বোঝা যাবে। টার্মিনাল আইলিয়ামে যদি যাই, তাহলে আমরা যেটা ইন্টেস্টিনাল টিউবারকুলোসিস এর কমন সাইট, তাহলে টার্মিনাল আইলিয়ামে আমরা অ্যাবনরমালিটি পেতে পারি। ওখানে ইরেগুলার থাকতে, মিউকুসা থাকতে পারে, ন্যারোইং থাকতে পারে, আলসারেশন থাকতে পারে। ওখান থেকে যদি আমরা কোলোনোস্কোপিতে বায়োপসি নেই, তাহলে বায়োপসিতে আমরা কেজিয়েটিং গ্র্যানুলোমা পাবো, দ্যাট ইজ সাজেস্টিভ অফ টিউবারকুলোসিস, এটা পেতে পারি। আর যদি নন কেজিয়েটিং গ্র্যানুলোমা পাই, এটা ক্রোনস ডিজিজ, এটা হতে পারে। তাহলে এটা উত্তর বলা হয়েছে a 40-year-old man with hepatitis B virus-induced cirrhosis has presented with increasing ascites, progressive weight loss, and right upper quadrant abdominal pain. What is your provisional diagnosis?
তাহলে একটা 40-year-old ম্যান তার হেপাটাইটিস বি ভাইরাস ইনডিউস সিরোসিস আছে, লিভার সিরোসিস আছে, এটা বলে দেওয়া হয়েছে। এন্ড ইনক্রিজিং অ্যাসাইটিস, তার গ্রাজুয়ালি ইনক্রিজ করছে, তার ওয়েট লস হবে, রাইট আপার কোয়াড্র্যান্ট অ্যাবডোমিনাল পেইন। সাধারণত সিরোসিসে কোনো পেইন থাকে না যদি আনকমপ্লিকেটেড থাকে। কখন পেইন হতে পারে? একটা হলো যে যদি তার স্পন্টানিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস থাকে, তার অ্যাসাইটিস থাকে, স্পন্টানিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, তাহলে সে অ্যাবডোমিনাল পেইন নিয়ে প্রেজেন্ট করতে পারে। অথবা সিরোসিসে যদি তার হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করে, তাইলে তার রাইট আপার কোয়াড্র্যান্ট পেইন হতে পারে। তাহলে এইটা হোয়াট ইজ ইউর প্রোভিশনাল ডায়াগনোসিস? তাইলে এটা হবে হেপাটোসেলুলার কার্সিনোমা অন ডিকম্পেনসেটেড সিরোসিস অফ লিভার। এটা হলো আমাদের ডায়াগনোসিস। মেনশন দ্য ক্লিনিক্যাল সাইন্স এন্ড ইনভেস্টিগেশন ইন ফেভার অফ ইউর ডায়াগনোসিস। যেটা ক্লিনিক্যাল সাইন, যেটা সিরোসিসের সাইনগুলো থাকবে। আর যেটা আমরা সিরোসিসে সাধারণত আমরা জানি যে লিভারটা সানকেন থাকে, ইট ইজ নট পালপেবল। আর যদি পালপেবল হয় তাহলে আমরা এটা চিন্তা করি যে কি কি কারণে যে সিরোসিসে লিভার পালপেবল হতে পারে। সিরোসিসে লিভার পালপেবল হয় তিনটা কারণে। একটা হলো যদি আর্লি সিরোসিস হয় তাহলে লিভার মে বি পালপেবল, নাম্বার 1। নাম্বার 2, যদি অ্যালকোহলিক সিরোসিস হয় অথবা সিরোসিস ডিউ টু হিমোক্রোমাটোসিস বা এই জাতীয় গুলোতে হয়, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, তাইলেও এটাতে হেপাটোমেগালি থাকতে পারে। আর যদি দেখা যায় যে তার লিভার পালপেবল ছিল না কিন্তু নতুন করে লিভারটা পালপেবল, হার্ড, ইরেগুলার, লাম্পি ফিলিং আছে, তাইলে এটা ইট ইজ ডিউ টু হেপাটোসেলুলার কার্সিনোমা। তাহলে ক্লিনিক্যাল সাইন্স, তাহলে আমরা একটা পালপেবল লিভার থাকবে, হার্ড, ইরেগুলার, টেন্ডার থাকবে। আর যেটা কিছু কিছু আমরা এটার সাথে অন্যান্য কিছু কিছু সাইন থাকতে পারে যেটা অ্যাবডোমেনের বাইরে থাকে, তবে এটা খুব বেশি হেপাটোসেলুলার কার্সিনোমার জন্য খুব বেশি স্পেসিফিক না। তাহলে কি কি ইনভেস্টিগেশন করব আমরা? একটা তো আমরা তাহলে যেহেতু সিরোসিস ডায়াগনোসিস করে দেয়া আছে, আমরা ওইটার ডায়াগনোসিস যাব না, আমরা শুধু হেপাটোসেলুলার কার্সিনোমার জন্য ইনভেস্টিগেশন করব। আমরা হইলে একটা আলফা ফেটোপ্রোটিন দেখতে পারি। তাহলে আলফা ফেটোপ্রোটিন এখানে রেজ থাকবে। ইউজুয়ালি সিরোসিস মধ্যে 50% অফ দ্য পেশেন্টস of hepatocellular carcinoma have raised alpha fetoprotein. তাহলে ব্লাড টেস্ট করলে আমরা যদি আলফা ফেটোপ্রোটিন রেজ পাই তাহলে it will indicate the presence of hepatocellular carcinoma. আমরা একটা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখব। আল্ট্রাসোনোগ্রাফি স্পেসিফিক্যালি বলে দিবে যে there is a SOL in the right or left lobe. এটা তাহলে এটা আমাদের। তারপর আমরা আল্ট্রাসোনোগ্রাফি গাইডে এফএনএসি অথবা বায়োপসি করতে পারি। এফএনএসি তে তাহলে এটা বলে দিবে যে ইট ইজ সাজেস্টিভ অফ হেপাটোসেলুলার কার্সিনোমা। আর অনেক সময় আমরা আরো আল্ট্রাসোনোগ্রাফিতে যদি আমরা স্পেসিফিক না করতে পারি, আমরা অনেক সময় কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান অফ দি আপার অ্যাবডোমেন করি। ওখানে কন্ট্রাস্ট এনহ্যান্সে একটা ট্রাইফেজিক সিটি স্ক্যান বলে, ওখানে হেপাটোসেলুলার কার্সিনোমার একটা ক্যারেক্টারিস্টিক্স ফিচার থাকে, ওইটা দিয়ে ওরা রিপোর্টে বলে দিবে যে ইট ইজ হেপাটোসেলুলার কার্সিনোমা। Write about the general and specific management of this patient. তাহলে হেপাটোসেলুলার কার্সিনোমার ম্যানেজমেন্ট এটা সবচেয়ে ভালো আছে, সেটা হলো তোমরা ডেভিডসনে একটা অ্যালগরিদম দেওয়া আছে, এটা তোমরা আজই দেখে নিবে। ওই অ্যালগরিদমটাতে স্পেসিফিক্যালি বলা আছে কখন আমরা কোনটার জন্য কি কি অবস্থায় আমরা কি চিকিৎসা দিব। সাধারণত ট্রিটমেন্ট গুলো একটা হতে পারে যে কিউরেটিভ, একটা হলো পেলিয়েটিভ, আর একটা হলো জাস্ট সাপোর্ট। কিউরেটিভ ট্রিটমেন্ট হলো যেখানে আমরা টিউমারটা ভালো করে দিতে পারি। তার মধ্যে হলো একটা হতে পারে হেপাটিক রিসেকশন আর হলো হেপাটিক ট্রান্সপ্লান্টেশন। রিসেকশন হলো আমরা যেই জায়গায় টিউমারটা আছে ওই জায়গাটা যদি এটা যদি ছোট সাইজ থাকে, সিঙ্গেল থাকে, অথবা ছোট সাইজ লেস দেন 3 সেন্টিমিটার তিনটা থাকে এরকম, তাহলে ওইসব ক্ষেত্রে আমরা সিঙ্গেল থাকে এবং এটা আর অন্য কোনো দিকে নাই, বা তার যদি কোনো মেটাস্টেসিসের কোনো ফিচার না থাকে, তাহলে ওইসব ক্ষেত্রে আমরা জাস্ট টিউমারটা রিসেক্ট করে দিই। যদি দেখা গেল যে মাল্টিপল আছে কিন্তু লেস দেন তিনটা আছে, অথবা তিনটার সাইজ যদি লেস দেন 3 সেন্টিমিটার হয়,
ওই সব ক্ষেত্রে আমরা লিভার ট্রান্সপ্লান্টেশন করতে পারি। তাহলে এই হেপাটিক রিসেকশন এন্ড লিভার ট্রান্সপ্লান্টেশন, এই টু মডালিটিস অফ ট্রিটমেন্ট আর কিউরেটিভ ট্রিটমেন্ট। তারপরে হতে পারে যে পেলিয়েটিভ ট্রিটমেন্ট, যে আমরা ভালো করতে পারবো না কিন্তু পেশেন্টের লনজিভিটি বাড়িয়ে দিতে পারবো, পেশেন্টের সিমটমকে রিলিভ করতে পারবো অনেকাংশে, এইটা বলা হয় পেলিয়েটিভ ট্রিটমেন্ট। পেলিয়েটিভ ট্রিটমেন্টের মধ্যে একটা হলো রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, তারপর হলো ইন্ট্রালেশনাল অ্যাসিটিক অ্যাসিড বা কোনো এজেন্ট যেটা টিউমারটাকে নেক্রোসিস বা ডেস্ট্রয় করে দিতে পারে, এরকম কিছু বিশেষ করে ইথানল ইনজেকশন দিতে পারি। তারপর আরেকটা আছে হলো টেইস, ট্রান্স আর্টারিয়াল কেমো এম্বোলাইজেশন, এটাও একটা পেলিয়েটিভ টাইপ অফ ট্রিটমেন্ট। এটা সাধারণত আমরা রেডিওলজিক্যাল গাইডেন্সে যে টিউমারটাকে যেই আর্টারিটা ফিট করে ওই আর্টারিতে গিয়ে ওই আর্টারিটাকে আমরা জেল ফোম এবং দিয়ে ব্লক করে দিব এবং ভিতরে কেমোথেরাপিউটিক এজেন্ট দিব। এটা হলো টেইস, ট্রান্স আর্টারিয়াল কেমো এম্বোলাইজেশন। আমরা কেমোথেরাপিউটিক এজেন্টও দিব এবং এম্বোলাইজ করে দিব। এই চিকিৎসাগুলো, এটা কেস আমাদের দেশে হয়, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন হয়, ইন্ট্রালেশনাল ইথানল ইনজেকশন এটা হয়, হেপাটিক রিসেকশন হয়, লিভার ট্রান্সপ্লান্টেশন অত লার্জ স্কেলে হয় না, কিছু কিছু হয়েছে। তারপর হলো সাপোর্টিভ ট্রিটমেন্ট। সাপোর্টিভ ট্রিটমেন্ট হলো যে আমরা কোনোটাই করতে পারছি না, নট কিউরেটিভ অর নট পেলিয়েটিভ, যে তার অনেকগুলি লিশন আছে, ডিফিউজ লিশন আছে, পেশেন্টের জেনারেল কন্ডিশন ভালো নয়, তাহলে ওইসব ক্ষেত্রে আমরা শুধু পেলিয়েটিভ চিকিৎসা দিব। যেমন তার যদি ভমিটিং থাকে তাহলে বমির জন্য অ্যান্টিমেটিক দিব, তার জাস্ট সিমটোমেটিক রিলিফের জন্য। আর আরো একটা কেমোথেরাপিউটিক এজেন্ট বলা যায় অন্যভাবে একটা আছে, যেটা ওরালি খেতে পারে, এটা যেমন সোরাফিনিম, এরকম ওরাল একটা এজেন্ট আছে যেটা কিউরেটিভ না কিন্তু পেশেন্টের সিমটম কিছুটা কমাতে পারে এবং তার লনজিভিটিটা কয়েক মাস বাড়িয়ে দিতে পারে। সোরাফেনিম এরকম একটা, এটা আমাদের দেশেও পাওয়া যায়, এটা ওরাল ড্রাগ একটা। তাহলে এইটা হলো ট্রিটমেন্ট মডালিটিস অফ হেপাটোসেলুলার কার্সিনোমা। তাহলে আমরা আবার যদি এটা বলি, তাহলে আমরা বলেছি তিনটা জিনিস, তিনটা মডালিটিস অফ ট্রিটমেন্ট। একটা হলো কিউরেটিভ ট্রিটমেন্ট, যেটার মধ্যে আছে রিসেকশন এন্ড লিভার ট্রান্সপ্লান্টেশন। তারপর হলো পেলিয়েটিভ ট্রিটমেন্ট, সেটার মধ্যে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, ইন্ট্রালেশনাল ইথানল অ্যাসিটিক অ্যাসিড ইনজেকশন, এটা ট্রান্স আর্টারিয়াল কেমো এম্বোলাইজেশন। আর এটা হলো সেকেন্ড মডালিটিস অফ ট্রিটমেন্ট, যেটা বলেছি আমরা পেলিয়েটিভ ট্রিটমেন্ট। আরেক এখানে আরেকটা কোশ্চেন, 45-year-old male presented with shock following 3 episodes of hematemesis and melena। তাহলে এটা আমরা কিন্তু আলাপ করেছি, যেটা ডেভিডসনের যে অ্যালগরিদমটা আছে, আমরা পেশেন্ট আসলে পেশেন্টের একটু শর্ট হিস্ট্রি নিয়ে তাকে একটা আইভি কে নুলে দিব, তারপর তাকে রিসাসিটেট করব ব্লাড অথবা ফ্লুইডের মাধ্যমে, তারপর তাকে আমরা এন্ডোস্কোপি করব, এন্ডোস্কোপি অনুযায়ী পেশেন্টের বাকি ম্যানেজমেন্ট হবে। এটা আমরা গত ক্লাসে আলাপ করেছি। ইন্ডিকেশনস অফ আপার জিআই এন্ডোস্কোপি, এটা তোমাদের লেকচার ক্লাসে অলরেডি পড়ানো হয়েছে যে এটা কি কি। যেমন এখানে দেওয়া আছে এটিপিক্যাল চেস্ট পেইন। এটিপিক্যাল চেস্ট পেইন যেটাতে যদি আমরা কার্ডিয়াক ইভালুয়েশন নেগেটিভ থাকে তাহলে ওইসব ক্ষেত্রে আমরা এন্ডোস্কোপি করি, ইট ইজ ট্রু। পসিবল ভিসেরাল পারফোরেশন, এটা একটা পারফোরেশন থাকে সাধারণত করা হয় না, এটা একটা ইন্ডিকেশন, তাহলে এটা ফলস। ডিসপেজিয়াতে আমরা করি, ইটস ট্রু। অল্টার্ড বাউল হেবিট, অল্টার্ড বাউল হেবিট এন্ডোস্কোপির ইন্ডিকেশন না, বরং এটা কোলোনোস্কোপির ইন্ডিকেশন। একিউট ডায়রিয়া এটা কোনো আপার জিআই এন্ডোস্কোপির কোনো ইন্ডিকেশন নয়, ইটস ফলস। আর যেই ইন্ডিকেশন গুলো আছে তোমরা যেমন অ্যালার্মিং সিম্পটম উইথ ডিসপেপসিয়া, পেশেন্টের হিমাটেমেসিস মেলেনা বা জিআই ব্লিডিং এর ইভালুয়েশনের জন্য আমরা করতে পারি এগুলা। কন্ট্রাইন্ডিকেশন গুলো সাথে সাথে জেনে নিতে হবে।
কন্ট্রাইন্ডিকেশন আসলে কোনটাই অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন, অল আর রিলেটেড কন্ট্রাইন্ডিকেশন। কন্ট্রাইন্ডিকেশনস আর পেশেন্ট যদি শকে থাকে, পেশেন্ট একটা পেশেন্ট শকে আছে, তাকে রিসাসিটেট করার আগে আমরা তাকে এন্ডোস্কোপি করবো না, আমরা প্রথমে পেশেন্টকে রিসাসিটেট করবো, তারপর তাকে এন্ডোস্কোপি করবো। পেশেন্টের যদি সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে, যেমন ব্রোঙ্কিয়াল অ্যাজমা অথবা এক্সারবেশন অফ সিওপিডি, এরকম কিছু থাকলে তাহলে এই অবস্থায় আমরা তাকে এন্ডোস্কোপি করব না। পেশেন্টের যদি রিসেন্ট কোনো এমআই থাকে তাহলে আমরা তার এন্ডোস্কোপি করব না। পেশেন্টের যদি আটলান্টো এক্সিয়াল সাবলাক্সেশন থাকে, কারণ এন্ডোস্কোপি এটা অনেক সময় একটু পেশেন্ট ভমিটিং, নশিয়া, ভমিটিং করে, র্যাচিং করে, যদি তার সাবলাক্সেশন থাকে তাহলে এটা তার রেসপিরেটরি ডিপ্রেশন হতে পারে, তার রেসপিরেটরি সেন্টারের উপর কম্প্রেস হয়ে পেশেন্ট may die suddenly. এই জন্য it's a contraindication. A 60-year-old woman got admitted with 2-week history of jaundice. 60-year-old woman and 2-week history of jaundice. তোমরা সিনারিটা যদি আমার সাথে সাথে একটু লিখে ফেলো কাগজে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। Over last 12 weeks, the patient has lost 8 kg weight associated with decreased weight, dark urine, pale stool. Examination revealed painless mass in the right upper quadrant. The most appropriate initial investigation would you request for? তাহলে সিনারিটা আমি আবার বলি। 60-year-old woman, 2 weeks history of jaundice. Sorry. Weight loss, decreased appetite, dark urine, pale stool এবং painless mass in the right upper quadrant. তাহলে এটার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি হতে পারে? সরি, এটার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস তাহলে একটা জন্ডিস এবং রাইট আপার অ্যাবডোমিনাল মাস। আমরা যদি এটা কুরভয়েসিয়াস ল চিন্তা করি, কুরভয়েসিয়াস ল তোমরা জানো যে কুরভয়েসিয়াস ল অনুযায়ী যে অবস্ট্রাকটিভ জন্ডিস যদি হয়, ইফ ইট ইজ উইথ গলস্টোন ডিজিজ, তাহলে এখানে কিন্তু গল ব্লাডার পালপেবল থাকবে না। তাহলে গল ব্লাডার palpable gallbladder with obstructive jaundice, it is not due to gallstone disease. এটা হলো কুরভয়েসিয়াস ল। তাহলে এটা কি দিয়ে হতে পারে? এটা হতে পারে যে এটা কোলাঞ্জিওকার্সিনোমা হতে পারে, অথবা কার্সিনোমা হেড অফ দি প্যানক্রিয়াস। কার্সিনোমা হেড অফ দি প্যানক্রিয়াসের যদি কমন বাইল ডাক্টটাকে কম্প্রেস করে, তাহলে তার গল ব্লাডারটা পালপেবল হবে, তার biliary ট্রিটা ডাইলেটেড থাকবে। এবং কোলাঞ্জিওকার্সিনোমা যেখানে সিস্টিক ডাক্ট কমন বাইল ডাক্ট ওপেন করেছে, তার ডিস্টালি যদি কোথাও কোলাঞ্জিওকার্সিনোমা হয় অথবা পেরিঅ্যাঙ্কুলারি কার্সিনোমা হয়, তাহলে ওইসব ক্ষেত্রেও গল ব্লাডারটা পালপেবল থাকবে, তার অবস্ট্রাকটিভ জন্ডিস থাকবে। তাহলে এটা আমরা বুঝতে পারছি যে পেশেন্টের ডিপ জন্ডিস আছে, তার পেল স্টুল আছে, ডার্ক ইউরিন আছে, তাহলে ইট ইজ ডিউ টু ওয়েট লস আছে। তাহলে এটা অবস্ট্রাকটিভ জন্ডিস, এবং যেহেতু ওয়েট লসও আছে, এনিমিয়া আছে, থাকে যদি ওল্ড এজের, তাহলে আমরা মনে করব ইট ইজ ডিউ টু ম্যালিগন্যান্সি। তাহলে এটা মোস্ট লাইকলি এটা কার্সিনোমা হেড অফ দি প্যানক্রিয়াস অথবা কোলাঞ্জিওকার্সিনোমা অথবা পেরিঅ্যাঙ্কুলারি কার্সিনোমা। তাহলে এইসব ক্ষেত্রে যেগুলো সাজেস্ট করা হয়েছে মোস্ট লাইকলি ডায়াগনোসিস, এটা হলো অনেকটা সিঙ্গেল বেস্ট আনসার, যেটা এটার মতো। তাহলে অ্যাবডোমিনাল এক্সরে, এটা ট্রু নয়, কারণ অ্যাবডোমিনাল এক্সরে দিয়ে আমরা কিছু বুঝতে পারবো না। অ্যাবডোমিনাল সিটি, এটা হয়তো কিছুটা কাছাকাছি, সিঙ্গেল বেস্ট আনসার। তাহলে বেস্ট আনসার কিনা আমরা অন্যগুলো দেখি। এমআরআই অফ দি অ্যাবডোমেন, তারপর হলো
অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড, অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড এটা দিয়েও সম্ভব। তারপর হলো ইআরসিপি। এখানে তাহলে এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনিশিয়াল ইনভেস্টিগেশন ইউ রিকোয়েস্ট ফর, তাহলে এটা হবে হলো এমআরআই অফ দি অ্যাবডোমেন। এমআরআই যে আরো স্পেসিফিক হলো এমআরসিপি। এমআরসিপি যেহেতু এটা এখানে ইআরসিপি তেও এটার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু কিন্তু হলো এটা ইআরসিপি আমরা সাধারণত ইনিশিয়ালি করি না। ইনিশিয়ালি আমরা অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাফি করি, সিটি অথবা এমআরআই করি। এইসব ক্ষেত্রে এমআরআই অথবা এমআরসিপি হলো ইনিশিয়াল অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টিগেশন। তার পরবর্তীতে আমরা হয়তো পেশেন্টে ইআরসিপি করতে পারি, সেটা ডায়াগনস্টিক এবং থেরাপিউটিক দুই ক্ষেত্রেই এটা হেল্প করবে। Features not supporting a diagnosis of irritable bowel syndrome. Irritable bowel syndrome যেটা আমরা কি কমনলি বলে থাকি আইবিএস। irritable bowel syndromeটা এটা আমরা যেভাবে ডায়াগনোসিস, এটা হলো রোম ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। আগে ছিল রোম 3 ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, এখন হলো রোম 4 ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। এটা আমরা তোমাদেরকে লেকচার ক্লাসে বলেছি এবং ডেভিডসনে একটা সুন্দর করে বক্স দেয়া আছে, এটা তোমরা পড়ে নিবে। তাহলে এটা স্টিম গুলো যদি চেঞ্জ হয় তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইন ফর মোর দেন 6 মান্থ, রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইন, এটা ঠিক আছে, ইটস ট্রু। abdominal pain that improves with defecation, তাহলে সাধারণত আইবিএস এ অ্যাবডোমিনাল পেইনটা আফটার ডিফিকেশন ইমপ্রুভ করে যায়, ইটস ট্রু। তাহলে অ্যাবডোমিনাল পেইন অ্যাসোসিয়েটেড চেঞ্জ ইন দ্য ফ্রিকোয়েন্সি অর ফর্ম অফ দি স্টুল, এটাও ট্রু। নকটার্নাল সিম্পটমস, এইটা হলো ফলস, কারণ আইবিএস এ কোনো নকটার্নাল সিম্পটম হবে না। অথবা পেশেন্টের যদি আইবিএস হয় তাহলে তার ঘুম ভেঙে বাথরুমে যেতে হবে না। যদি ঘুম ভেঙে বাথরুমে যেতে হয় বা নকটার্নাল রাতের বেলা সিম্পটম থাকে, তাহলে এটা কোনো অর্গানিক কজ হতে পারে, বিশেষ করে এটা কার্সিনোমা অফ দি কোলন হতে পারে অথবা টিউবারকুলোসিস বা এই জাতীয় কিছু হতে পারে, বাট ইট ইজ নট irritable bowel syndrome. Irritable bowel syndrome it's a functional disease. এখানে স্ট্রাকচারাল কোনো abnormality থাকবে না। Frequent concentration for non-gastrointestinal problem, এটাও হইতে পারে পেশেন্টের সাধারণত তারা সাইকোলজিক্যালি ডিস্টার্ব থাকে, তারা অন্য কোনো সিম্পটম নিয়ে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারে। তাহলে এখানে ফলস হলো নকটার্নাল সিম্পটমস, আর বাকি সবগুলো অ্যাবডোমিনাল পেইন improves with defecation, abdominal pain associated change in frequency or form of stool, এটা ট্রু। frequent consultation for non gastrointestinal problems, এটাও ট্রু। এটা হেপাটাইটিস বি ভাইরাস আমি তোমাদেরকে পড়িয়েছি। এই রিলেটেড একটা এমসিকিউ কোশ্চেন আছে, হেপাটাইটিস বি ভাইরাস স্প্রেড থ্রু ফিকো-ওরাল রুট, এটা হলো ফলস। আমরা যে হেপাটোট্রপিক যে ভাইরাসগুলো আছে, আমরা জানি যে কমন হেপাটোট্রপিক ভাইরাস হলো হেপাটাইটিস এ ভাইরাস, বি ভাইরাস, সি ভাইরাস, ডি ভাইরাস বা ডেল্টা ভাইরাস, ই ভাইরাস। তাহলে তার মধ্যে এ আর ই হলো ফিকো-ওরাল রুটে ট্রান্সমিট করে, আর বি আর সি এগুলা হলো ভার্টিক্যাল ট্রান্সমিশন অথবা প্যারেন্টেরাল ট্রান্সমিশন। তাহলে হেপাটাইটিস বি ভাইরাস স্প্রেড থ্রু ফিকো-ওরাল রুট, এটা হলো ফলস। HBE positivity indicate infectivity, it's true। যদি HBE পজিটিভ থাকে তাহলে এটা বোঝায় যে ভাইরাস ইজ রেপ্লিকেটিং, এবং এই রেপ্লিকেটিং স্টেজে it is more infectious than HBE negative state. Jaundice is an invariable manifestation.
এটা হলো ফলস। জন্ডিস হতে হবে এরকম কোনো কথা নেই। তাহলে একটা ন্যাচারাল হিস্ট্রি অফ হেপাটাইটিস বি কি, এটা তোমাদের লেকচারে আমি একটা অ্যালগরিদমের মতো করে দেখিয়েছি। এটা হেপাটাইটিস বি ভাইরাস যদি একিউটলি একজন অ্যাডাল্টের শরীরে ঢুকলো, অথবা একজন বাচ্চার শরীরে ঢুকলো, অথবা নিউনেটের শরীরে, তাহলে দুইটার ফেট কিন্তু ডিফারেন্ট। যদি নিউনেটের শরীরে ঢুকে তাহলে এটা 90% ক্রোনিসিটি ডেভেলপ করবে এবং 10% ক্ষেত্রে এটা রিকভার করে যাবে, কারণ ভাইরাসটাকে ইমিউন সিস্টেম রিকগনাইজ করতে পারে না, এই জন্য তাদের ক্রোনিসিটি ডেভেলপ করে। কিন্তু অ্যাডাল্টের ক্ষেত্রে যদি আমরা এটা অ্যাকোয়ার করি এই ভাইরাসটা, তাহলে প্রথমে তার একটা হতে পারে তার একিউট ভাইরাল হেপাটাইটিস হিসেবে তার প্রেজেন্ট করতে পারে, সেটা 4 to 5% একিউট ভাইরাল হেপাটাইটিস। আর বাকিটা হলো তার এসিম্পটোমেটিক হিসেবে থেকে যাবে, এবং তার মধ্যে এসিম্পটোমেটিক থেকে যাইলেও তার সিম্পটমও যদি কোনো কিছু না থাকে, আলটিমেটলি মোর দেন 90% কেসে ভাইরাসটা শরীর থেকে ইরাডিকেট হয়ে যাবে, মানে পেশেন্টটা এসবিএসএসই নেগেটিভ হয়ে যাবে। আমি বলছি হলো অ্যাডাল্টের ক্ষেত্রে যদি একিউট এসবিবি ইনফেকশন হয়, তাহলে এই যাদেরটা ক্রনিক হবে 10% কেসে, 5 to 10% ক্ষেত্রে ক্রনিক হবে, তাদের ফেট কি হবে? তাদের মধ্যে 30 to 40% আলটিমেটলি তাদের কমপ্লিকেশন ডেভেলপ করবে, যেমন তাদের ক্রনিক হেপাটাইটিস, সিরোসিস অফ লিভার এন্ড হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করতে পারে। আর বাকি 70% কেসে তাদের কিছুই থাকবে না, তারা জাস্ট ক্যারিয়ার হিসাবে থেকে যাবে। তাহলে এখানে যেটা বলেছে জন্ডিস ইজ এন ইনভেরিয়েবল ম্যানিফেস্টেশন, তাহলে হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশনের জন্ডিস ইনভেরিয়েবল ম্যানিফেস্টেশন নয়, এটা টাইপে ফলস। ক্যান বি প্রিভেন্টেড বাই ভ্যাকসিন, ইটস ট্রু। হেপাটাইটিস বি ভাইরাস আমরা ভ্যাকসিন দিয়ে প্রিভেন্ট করতে পারি। এবং তোমরা শিডিউলটা আমরা জানি, আমরা দুই রকম শিডিউল অনেক সময় ব্যবহার করি। এটা 0-1-6 মান্থে ইনজেকশন দেওয়া হয়, অথবা 0-1-12 মান্থ, যে কোনো শিডিউলই আমরা ব্যবহার করি, এফিকেসি প্রায় সেম। এবং এই দিস ভ্যাকসিন ইজ ভেরি এফিকেসিয়াস, মোর দেন 90% will develop the protective immunity within 3 months of completion of the vaccine. তাহলে এসব it can be prevented by vaccine, তাহলে it's true. Lamivudine may be used in chronic hepatitis B infection, এটাও true. lamivudine আমরা কি ওষুধ ব্যবহার করি, এটা যদি আমরা মনে করি হেপাটাইটিস বি ভাইরাস, ক্রনিক হেপাটাইটিস বি যদি হয়, তাহলে আমরা যে ড্রাগগুলি, অ্যান্টিভাইরাল ড্রাগগুলি ব্যবহার করি, তার মধ্যে কিছু ওরাল ড্রাগ আছে, যেমন হলো লেমিভিউডিন, এডেফোভির, টেলভিভিউডিন, এন্টাকেভির, টেনোফোভির এলাফিনেমাইড, এরকম 6টা ড্রাগ আছে। এটা তোমাদেরকে আমি ক্লাসে বলেছি। তবে তার মধ্যে লেমিভিউডিন, এডোফোভির, টেলভিভিউডিন এগুলো আমরা ইদানিং ব্যবহার করি না, কারণ তাদের অ্যান্টিভাইরাল রেজিস্ট্যান্স ভেরি হাই। এগুলো সাধারণত একটা লং টার্ম ব্যবহার করলে পরবর্তীতে এগুলো কাজ করে না। এই জন্য আমরা নিউয়ার যে ড্রাগ এন্টাকেভির, টেনোফোভির অথবা টেনোফোভির এলাফিনেমাইড, টেনোফোভির এলাফিনেমাইড, এটা হলো মোর রিসেন্ট ড্রাগ, এগুলো আমরা ব্যবহার করি। তারপরেও লেমিভিউডিন মে বি ইউজড ইন ক্রনিক হেপাটাইটিস বি, তারপরেও ইটস ট্রু। তাহলে হেপাটাইটিস বি এর ব্যাপারে স্প্রেড থ্রু ফিক্যাল ওরাল রুট, ইটস ফলস। এসবিএসএস পজিটিভিটি ইন্ডিকেট ইনফেক্টিভিটি, এটা ট্রু। Jaundice is an invariable manifestation, এটা false. Can be prevented by vaccine, এটা definitely true. Lamivudine can be used chronic hepatitis B infection, এটাও true. স্যার সৌরভ বলছে, মনে হয় না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে বন্ধ করে দাও। হ্যাঁ, আচ্ছা কতজন ছিল কানেক্টেড? স্যার এখন অলরেডি আছে 55 জন, বাকি ভালোই ছিল স্যার, প্রায় 70-80 ছিল। আচ্ছা ঠিক আছে, কিন্তু ওরা তো কোশ্চেন করে না, রেসপন্স কম। ঠিক আছে, তাহলে বন্ধ করে দাও। মনিটর শোয়েব স্যার। হ্যাঁ ঠিক আছে, বন্ধ করো। হ্যাঁ।